আসসালামু আলাইকুম। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে আমাদের রসায়ন বিজ্ঞান অষ্টম অধ্যায়ের দ্বিতীয় লেকচার। আশা করি গত লেকচারটি তোমরা করেছো, সেখানে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবে। আজকে আমরা দ্বিতীয় লেকচার শুরু করছি। চলো আমরা আমাদের পাঠে চলে যাই। তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসায়নিক কোষ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাসায়নিক শক্তি নিয়ে। আজকে আমরা আলোচনা করব রাসায়নিক কোষের উপরে। গত ক্লাসে রাসায়নিক শক্তির উপরে তোমরা দেখেছো যে সেখানে একটি রাসায়নিক বিক্রিয়া হয়, তাপ শোষিত হয় অথবা তাপ উৎপন্ন হয়। সেটি কিভাবে হয় সেটি দেখিয়েছি এবং বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হবে তা দেখিয়েছি। আজকে রাসায়নিক কোষের উপরে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আরেকটা ক্লাস নিলে এই চ্যাপ্টারটি ভালোভাবে সম্পূর্ণ হবে আশা করছি ইনশাআল্লাহ। তো আজকের পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে একটু দেখে নাও। দেখো, প্রথমেই তোমরা জানতে পারবে রাসায়নিক কোষের প্রকারভেদ এবং রাসায়নিক কোষ সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ তোমরা রাসায়নিক কোষ কি এটি সম্পর্কে জানতে পারবে, রাসায়নিক কোষ কত প্রকার সেটি সম্পর্কে জানতে পারবে। এরপরে তোমরা জানতে পারবে তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশল, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে তোমরা কিছু তথ্য জানতে পারবে। এরপরে জানতে পারবে পানির তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় বা কোনো যৌগের তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয় এটি সম্পর্কে তোমরা জানতে পারবে। ধাতু নিষ্কাশন সম্পর্কে জানতে পারবে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ কি কাজে ব্যবহার হয় সেটির প্রয়োগ সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং সম্পর্কে জানতে পারবে। আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে আশা করছি ইনশাআল্লাহ। চলো শুরুতেই আমরা তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে জানব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ছোট ছোট ব্যাটারি দেখেছো। ব্যাটারিগুলোর কি কাজ তোমরা জানো যে পেন্সিল ব্যাটারি, টর্চ লাইট, এগুলোতে ব্যাটারি দিয়ে আমরা কি করি, বিভিন্ন ধরনের আলো জ্বালাই অথবা টিভির চালাই। এই কাজটার মাধ্যমে কি হয় তোমরা কি জানো? এই কাজটার মাধ্যমে হচ্ছে আমরা কি করছি, রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছি। হ্যাঁ, আবার তোমাকে যদি এরকম বলা হয় যে তুমি খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড, এটা একসাথে সোডিয়াম এবং ক্লোরাইড অবস্থায় আছে, একে তুমি খাবার লবণ থেকে সোডিয়াম এবং ক্লোরিনটাকে তুমি আলাদা করে ফেলো। তো তখন তুমি আলাদা করবা কিভাবে? নিশ্চয়ই তুমি হাতুড়ি দিয়ে পিটিয়ে আলাদা করতে পারবে না। একটি কেমিক্যাল প্রসেসের মাধ্যমে তোমাকে খাবার লবণ থেকে সোডিয়াম এবং ক্লোরিনকে আলাদা করতে হবে। তো তুমি আলাদা করবে যে যন্ত্রটা দিয়ে বা যে কোষটা দিয়ে, সেটি হচ্ছে রাসায়নিক কোষ। তাহলে রাসায়নিক কোষটা কাকে বলে দেখো, সংজ্ঞাটা একটু দেখি। যে কোষ দ্বারা বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়, আবার রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়, ওই কোষটাকে বলা হবে তড়িৎ রাসায়নিক কোষ। অর্থাৎ বিদ্যুৎকে কাজে লাগিয়ে আমরা রাসায়নিক শক্তি বানাবো, আবার রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ শক্তি বানাবো। যে যন্ত্রটা দিয়ে আমরা এই কাজটা করব তাকেই বলা হবে তড়িৎ রাসায়নিক কোষ। দেখো, এখানে একটি তড়িৎ রাসায়নিক কোষ দেখানো হয়েছে। এই তড়িৎ রাসায়নিক কোষটা হচ্ছে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা এখানে রাসায়নিক শক্তি উৎপাদন করছি। এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখানে আরও একটি কোষ দেখানো হচ্ছে, এটি হচ্ছে রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন হচ্ছে। তাহলে আমরা দুইটা কোষ দেখলাম উদাহরণ হিসেবে, একটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটি হচ্ছে গ্যালভানিক কোষ। আশা করি তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক গ্যালভানিক কোষের মাধ্যমে তোমরা তড়িৎ রাসায়নিক কোষ এর সংজ্ঞাটা বুঝতে পেরেছ। চলো তড়িৎ রাসায়নিক কোষের প্রকারভেদটা আমরা একটু দেখে নিই। তড়িৎ রাসায়নিক কোষ দেখো, মূলত তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটি হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষের আবার অনেকগুলো প্রকার আছে। তো আমরা তড়িৎ রাসায়নিক কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করব, একটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ হিসেবে আর একটি হচ্ছে গ্যালভানিক কোষ হিসেবে। তড়িৎ বিশ্লেষ্য কোষটা কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে ওই কোষ যে কোষ দ্বারা বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে
আমরা রাসায়নিক শক্তি উৎপাদন করব। তাহলে দেখো সংজ্ঞাটা এভাবে, তড়িৎ রাসায়নিক কোষ দ্বারা বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি উৎপাদন করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। অর্থাৎ যে কোষ দ্বারা বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি উৎপাদন হয় তাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। এটি হচ্ছে সংজ্ঞাটা, মূলত এইভাবে লিখতে ভালো হবে। তড়িৎ রাসায়নিক কোষ দ্বারা বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি উৎপাদন করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। তো গ্যালভানিক কোষ কাকে বলে? ঠিক একইভাবে যে তড়িৎ রাসায়নিক কোষ দ্বারা রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হবে তাকে গ্যালভানিক কোষ বলে। আমাদের টোটাল আজকের আলোচনার বিষয়, আজকের ক্লাসটি হবে তড়িৎ বিশ্লেষ্য কোষের উপরে। আমরা পরবর্তী ক্লাসটা ইনশাআল্লাহ গ্যালভানিক কোষের উপরে আলোচনা করব। চলো তাহলে আমরা আমাদের পরবর্তী পাঠে চলে যাই। দেখো এখানে একটি কোষ দেখানো হচ্ছে, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তোমার এই কোষটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। দেখো এই কোষটি হচ্ছে, কোষের মধ্যে আমরা কি কি ব্যবহার করেছি। একটি তড়িৎ বিশ্লেষ্য কোষ গঠন করতে গেলে প্রথমে আমার একটি ব্যাটারি লাগবে। আমরা একটা ব্যাটারি নিয়েছি, যেখান থেকে আমরা কি করব, বিদ্যুৎটা সরবরাহ করব। যেহেতু তড়িৎ বিশ্লেষ্য কোষের কাজ হচ্ছে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তি উৎপাদন করা, তাহলে এখানে একটা বিদ্যুৎ উৎস থাকতে হবে। এটা হচ্ছে সেই ব্যাটারি যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। এরপরে দেখো এই কোষটার মধ্যে দুটি দণ্ড ব্যবহার হবে। হ্যাঁ, দুইটি দণ্ড বা দুইটা পাত ব্যবহার হবে, যেটি দ্রবণের মধ্যে ডুবানো থাকবে। এই পাত দুটির একটি হবে ধনাত্মক, আরেকটি হবে ঋণাত্মক। হ্যাঁ, ধনাত্মক যেই পাতটি থাকে সেটি হচ্ছে অ্যানোড, ধনাত্মক যে পাতটি থাকবে সেটি হবে কি, অ্যানোড, এবং ঋণাত্মক যে পাতটি থাকবে সেটি হবে ক্যাথোড। বুঝতে পেরেছো কিনা তোমরা? তাহলে আমরা কয়টি জিনিসের পরিচয় পেলাম? তিনটি জিনিসের। প্রথম হচ্ছে একটি বিদ্যুৎ উৎস যেখান থেকে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হবে, যার নাম হচ্ছে ব্যাটারি। এরপরে দণ্ডের মধ্যে দুটি পাত থাকবে, একটি পাত হবে বা দুটি দণ্ড থাকবে, একটি দণ্ড হবে ধনাত্মক, আরেকটি দণ্ড হবে ঋণাত্মক। ধনাত্মক দণ্ডটিকে বলা হবে অ্যানোড এবং এর মধ্যে মনে রাখবা ইলেকট্রনের ঘাটতি থাকবে। ঋণাত্মক দণ্ডটি হবে ক্যাথোড, এর মধ্যে ইলেকট্রন রিচ বা অনেক পরিমাণ ইলেকট্রন থাকবে। তো এখন যেটা হবে, এই ধনাত্মক দণ্ডটা কি করব, আমরা একটা তার দিয়ে ব্যাটারির ধনাত্মক দণ্ডের সাথে যুক্ত করে দেব। দেখো এখানে কিন্তু যুক্ত করা আছে। ধনাত্মক দণ্ডের সাথে ব্যাটারির ধনাত্মক দণ্ড যদি যুক্ত করি, তাহলে এইদিকে আবার ঋণাত্মক দণ্ডের সাথে ব্যাটারির ঋণাত্মক অংশটা যুক্ত করে দিতে হবে। এই হচ্ছে আমার একটি কোষ। আর এখানে একটি পাত্র থাকবে, যে পাত্রের মধ্যে একটা দ্রবণ থাকবে। এই দ্রবণের মধ্যে তুমি যেই যৌগ থেকে মৌলটাকে আলাদা করতে চাও তার দ্রবণের তৈরি করতে হবে, তার দ্রবণ। যেমন ধরো আমরা যদি সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম এবং ক্লোরিনকে আলাদা করতে চাই, তাহলে তার দ্রবণ এই পাত্রের মধ্যে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টি তোমরা, যে কিভাবে একটি তড়িৎ বিশ্লেষ্য কোষ তৈরি হয়। তাহলে আমাদের টোটাল বর্তনীটা সম্পন্ন হলো। তাহলে একটি বর্তনীতে খুব গুরুত্বপূর্ণ তিনটি জিনিস থাকবে। একটি হচ্ছে ব্যাটারি থাকবে, একটি হচ্ছে কি থাকবে, অ্যানোড থাকবে, একটি ক্যাথোড থাকবে, এবং এটি একটি পাত্রের মধ্যে জলীয় দ্রবণের মধ্যে ডুবানো থাকবে। যে জলীয় দ্রবণে তুমি যে যৌগটিকে সেপারেট করতে চাচ্ছ সেই যৌগটির জলীয় দ্রবণ হবে এটি। এই হচ্ছে আমাদের কোষ। দেখো এর মধ্য দিয়ে এইভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে। বিদ্যুৎ প্রবাহিত হলেই এটির কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ আমরা যে সেপারেশন প্রক্রিয়াটা করব এটি আমরা পরবর্তীতে দেখাচ্ছি যে কিভাবে সেপারেটটা করব। তো চলো আমরা এর আগে ছোট ছোট কিছু সংজ্ঞা একটু শিখে নিই। বিদ্যুৎ পরিবাহী কাকে বলে? খুব সহজ, তোমরা জানো। বিদ্যুৎ পরিবাহী কাকে বলে? দেখো, যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহী বলে। একদম সিম্পল হিসাব। যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তাকে বিদ্যুৎ প্রবাহী বলবে, আর যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না সেটা বিদ্যুৎ অপরিবাহী হবে। কিন্তু রসায়নে এই জায়গাটাতে বিদ্যুৎ পরিবাহীকে আমরা দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। এই জায়গাটা এইটুকু একটু তোমাদেরকে বোঝানোর জন্য এই স্লাইডটা করানো হয়েছে, যে বিদ্যুৎ পরিবাহীটা আসলে কি। এখানে
দেখো বিদ্যুৎ পরিবাহী দুইভাবে হবে, এক হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহী হবে, আর একটা হচ্ছে আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহী হবে। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি যে বিদ্যুৎ পরিবাহী ঠিক দুই প্রকার, বিদ্যুৎ প্রবাহিত হলেই তাকে বিদ্যুৎ পরিবাহী বলে, কিন্তু দুইভাবে একটি সিস্টেম বা একটি দণ্ড দুইভাবে বিদ্যুৎ পরিবাহী হতে পারে। একটি হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হবে, আরেকটা হচ্ছে আয়নের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহী হবে। তো দেখো ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহী হলে সেটা আমরা কিভাবে একটু বলবো। দেখো যে পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে ইলেকট্রনীয় প্রবাহী বলে, যেমন লোহা, তামা, নিকেল, এরা হচ্ছে ইলেকট্রনীয় বিদ্যুৎ পরিবাহী। বোঝাতে পেরেছি কিনা আমি জানি না, যে এই দণ্ডগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে ইলেকট্রনের মাধ্যমে। আরেক ধরনের বিদ্যুৎ পরিবাহী হচ্ছে যে পদার্থের মধ্য দিয়ে আয়নের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হবে। যেমন ধরো একটি তুমি সোডিয়াম ক্লোরাইডের লবণ একটি পানির মধ্যে দেওয়ার পরে একটা দ্রবণ তৈরি করলা, এখন ওর মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এই বিদ্যুৎ প্রবাহটা কিন্তু আয়নের মাধ্যমে হবে। তোমরা পঞ্চম অধ্যায়ে যখন পড়েছো যে আয়নিক যৌগ দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, এটা যখন আমরা আলোচনা করেছি তখন দেখেছি যে আয়ন তৈরি হয়। একটা জলীয় দ্রবণের মধ্যে যখন আমরা কোনো যৌগকে দেই তখন ওই দ্রবণের আয়ন উৎপন্ন হয় এবং ওই আয়নগুলো বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে বিদ্যুৎ পরিবাহী কয় প্রকার। তাহলে বিদ্যুৎ প্রবাহী দুইভাবে হয়, একটি হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে আর একটি হচ্ছে আয়নের মাধ্যমে। এটি ছিল আমার বোঝানোর আজকের এখানকার মূল বিষয় এই স্লাইডের। এখন দেখো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী দুইভাবে হতে পারে, দুই প্রকারের হতে পারে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী মূলত দুই প্রকার, একটি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আমরা যে পদার্থের তড়িৎ বিশ্লেষণ করব সেটা দুই ধরনের তড়িৎ বিশ্লেষ্য হতে পারে, একটা হচ্ছে খুব পাওয়ারফুল বা সবল, আর একটা হচ্ছে দুর্বল। তাহলে পাওয়ারফুল কারা? যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ যে সমস্ত পদার্থের জলীয় দ্রবণ তৈরি করলে বিদ্যুৎ পরিবাহিত হয় তাদেরকে কিন্তু আমরা দুই ভাগ করছি। তো এই দুই ভাগটা কেমন? দুই ভাগটা হচ্ছে যে সকল পদার্থকে তুমি পানির মধ্যে বা দ্রবণে দিলে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে তারা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণীয় পদার্থ। বুঝতে পেরেছো বিষয়টা? যে সকল পদার্থকে দ্রাবকের মধ্যে, সোজা কথা দ্রাবকের মধ্যে বা দ্রবণ তৈরি করলে সম্পূর্ণরূপে ভেঙে যায়। বিষয়টা এরকম, ধরো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে তুমি পানির মধ্যে দিবা, এখন 100টা সোডিয়াম ক্লোরাইডের অণু তুমি পানির মধ্যে দিয়েছো, 100ই বিয়োজিত হয়ে গেছে। এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যাদেরকে তুমি দ্রবণের মধ্যে দিলে অল্প পরিমাণে বিয়োজিত হয়। যেমন তুমি 100 দিয়েছো, 100 পদার্থ তুমি দুর্বল পদার্থ কোনো দ্রবণের মধ্যে দিয়েছো, 5টা বিয়োজিত হয়েছে, 95টা হয় নাই। তারা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ কম পরিমাণে বিয়োজিত হবে। তাহলে এরকম পদার্থ আছে একটি, দেখো এটির নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড CH3COOH। সংখ্যাটা কীভাবে হবে? যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না তাকে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। এখানে একটু ভুল আছে, ঠিক করে নিই, এটা তীব্র লেখা আছে, তাকে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে, যেমন CH3COOH। ঠিক আছে, বোঝাতে পেরেছি মনে হয় যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কয় ভাগে ভাগ করা যায়। দেখো আমরা এখন তোমাদেরকে আবার একটু অ্যানোড এবং ক্যাথোডটা শেখাবো, কারণ এর উপরেই মূলত আমাদের পরবর্তী আলোচনা। দেখো এই যে এখানে যেই অংশটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে অ্যানোড। এই অ্যানোডকে চিনতে হবে, ক্যাথোডকে চিনতে হবে, নয়তো আমরা পরবর্তী আলোচনাগুলো ভালো করে বুঝবো না। এটি হচ্ছে আমাদের ক্যাথোড। তাহলে অ্যানোড আর ক্যাথোডকে তোমরা অবশ্যই চিনতে হবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার জন্য। এটি হচ্ছে আমাদের ক্যাথোড আর এটি হচ্ছে আমাদের অ্যানোড। মনে থাকবে, ধনাত্মক যেটা সেটা হচ্ছে অ্যানোড, ঋণাত্মক যেটা সেটা হচ্ছে ক্যাথোড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা এই স্লাইডটা আমি আলাদা করে অ্যানোড এবং ক্যাথোডকে একটু চেনানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একবার। এখন আমরা তড়িৎ বিশ্লেষণের একটু ক্রিয়া কৌশলটা দেখব। তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশলটা একটু শিখে নেব।
চলো তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশলটা আমরা একটু দেখে নিই। তো আমরা এখানে একটা ছোট্ট লেখা, একটু লেখাটা একটু দেখো, এটি আমি আবার আসবো, এই লেখাটাতে ফিরে আসব। দেখো, কঠিন NaCl কে গলিত করলে NaCl এর আয়নগুলো মুক্ত অবস্থায় বিচরণ করে। কথাটা একটু আবার খেয়াল করো, কঠিন NaCl কে গলিত করলে NaCl এর আয়নগুলো মুক্ত অবস্থায় বিচরণ করে। এ সময় যখন কঠিন NaCl, তোমরা দেখবা যে খাবার লবণ অনেক সময় গলে যায়, তো এই গলিত NaCl এর মধ্যে Na+ এবং Cl- তৈরি হয়, যারা মোটামুটি স্বাধীনভাবে বিচরণ করে। এখন যদি এই NaCl কে আমরা কি করি, একটি তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে নিয়ে যাই আর তার মধ্যে যদি বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে কি ঘটনা ঘটবে? ওখানে ওই পদার্থ, ওই যে তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে তুমি নিয়েছো, এখানে যতগুলো সোডিয়াম প্লাস থাকবে, অর্থাৎ ধনাত্মক আধান থাকবে, সব ওই যে আমার ঋণাত্মক দণ্ড, যেটাকে আমরা ক্যাথোড বলেছি, সে কিন্তু টান দেবে, একদম টান দিয়ে নিজের কাছে সব নিয়ে আসবে। তাহলে দ্রবণে যদি কোনো প্লাস থাকে তাকে আকর্ষণ করবে মাইনাস দণ্ড, আর দ্রবণে যদি কোনো মাইনাস থাকে তাকে আকর্ষণ করবে প্লাস দণ্ড। এটা তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশলের একটা মূল বিষয়। আমরা একটা ক্রিয়া কৌশল শিখছি, সেই ক্রিয়া কৌশল শেখার জন্য আমরা সোডিয়াম ক্লোরাইডকে নিয়েছি। সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা দ্রবণীয় বা এটাকে আমরা যখন গলিত করব, তখন সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস দ্রবণের মধ্যে তৈরি হবে, এবং ওই দ্রবণের মধ্যে যখন আমরা বিদ্যুৎ দেব, সাথে সাথে বিদ্যুৎ কিভাবে দেব? তড়িৎ বিশ্লেষ্য কোষের মাধ্যমে দেব। সাথে সাথে কি হবে? এই প্লাস দণ্ডটা সব মাইনাসকে আকর্ষণ করবে, আর মাইনাস দণ্ডটা সব প্লাসকে আকর্ষণ করবে। আকর্ষণ করার পরে সেখানে ইলেকট্রনের একটা বিনিময় ঘটবে। আমি এই বিষয়টুকুতে একটু পরে আসছি, আমরা পরের স্লাইডটা একটু দেখে আসি, এটি খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড। দেখো, এখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষকে দেখাচ্ছি। একটা ব্যাটারি আছে যেখান থেকে আমরা বিদ্যুৎ প্রবাহিত করব, একটা অ্যানোড আছে, একটা ক্যাথোড আছে। আশা করি তোমরা এই বিষয়টি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশল, অর্থাৎ কি কাজটা হয়। এই কাজটা দেখার পরে আমরা আবার লেখাটাতে একটু ফিরে যাব। চলো আমরা এখানে একটু দেখি। এই দণ্ডের মধ্যে দেখো, আমরা সোডিয়াম ক্লোরাইড দিচ্ছি আর ভাগ হয়ে যাচ্ছে, দিচ্ছি আর সেটা পৃথক হয়ে যাচ্ছে, দিচ্ছি পৃথক হয়ে যাচ্ছে, দিচ্ছি পৃথক হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কিনা? আলাদা হয়ে গেল, যত সোডিয়াম ক্লোরাইড ছিল সব আলাদা হয়ে গেছে। দেখো তো বিষয়টা ক্লিয়ার কিনা? অর্থাৎ এখানে এই যে তড়িৎ বিশ্লেষ্য কোষটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই কোষের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের সকল আয়ন এখন মুক্তভাবে বিচরণ করছে। মুক্তভাবে বিচরণ করায়, মোটামুটি স্বাধীনভাবে বিচরণ করার পরে আমরা যে কাজটা করব, এর মধ্যে এখন বিদ্যুৎ দেব। দেখো, বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তখন একটু খেয়াল করে দেখো, মাইনাস আয়নটা প্লাস দণ্ডের দিকে গেল, আবার প্লাস আয়নটা মাইনাস দণ্ডের দিকে যাচ্ছে। একটু ভালো করে তোমরা মুভমেন্টটা খেয়াল করো। আবার মাইনাসটা প্লাসের কাছে গেল, আবার প্লাসটা মাইনাসের কাছে গেল। বিদ্যুৎ প্রবাহিত কিন্তু চলছে। এইভাবে একটু ভালো করে খেয়াল করো কি হচ্ছে। আমরা এই স্লাইডটা আবার একটু দেখব কি হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো। আবার প্লাসটা মাইনাসের দিকে যাচ্ছে, মাইনাসটা প্লাস, ব্যাস এরকম টোটাল প্রক্রিয়াটা চলমান থাকবে। এটা অনেক সময় লাগবে দেখাতে। কি ঘটলো আমি আবার একটু দেখাচ্ছি। দেখো, একটু ভালো করে দেখো, এখানে মাইনাসটা প্লাসের কাছে যাচ্ছে, যে কিন্তু একটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে সে কি হয়ে গেল? ক্লোরিন হয়ে গেল। প্লাসটা মাইনাসের কাছে যাচ্ছে, গিয়ে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে সে ধাতুতে পরিণত হয়ে গেল। আবার একটা ক্লোরিন যাচ্ছে, গিয়ে কি করলো? একটা ইলেকট্রন ছেড়ে দিল। আবার এখানে সোডিয়াম যাচ্ছে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সোডিয়ামে পরিণত হয়ে যাবে। আবার একটা ক্লোরিন যাবে, ক্লোরিনটা, এটা একদম একই সাথে ঘটবে। এখন সব একসাথে ঘটবে এটা তো আমি স্লাইডে দেখাতে পারবো না, এর জন্য একটু ভেঙে ভেঙে আমি বিষয়টি
তোমাদের দেখিয়েছি। তো তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশল যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটু ভালো করে দেখো যে দ্রবণে যত ধনাত্মক আয়ন আছে সব ধনাত্মক আয়নগুলো, দ্রবণের যত ধনাত্মক আয়ন আছে সব ধনাত্মক আয়নগুলো অ্যানোড দ্বারা, সব ধনাত্মক আয়নগুলো ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে। তো তোমরা কি আসলে বিষয়টা বুঝতে পেরেছ? সকল ধনাত্মকগুলো যাচ্ছে কোন দিকে আর সকল ঋণাত্মকগুলো যাচ্ছে কোন দিকে, এটি হচ্ছে এই স্লাইডের মূল বিষয়বস্তু। এবং তারা দণ্ডে গিয়ে কী করছে সেটা একটু খেয়াল করতে হবে। এটা যদি ভালো করে বোঝো তাহলে যে কোনো যৌগের তড়িৎ বিশ্লেষণ তোমরা করতে পারবা। আমি আবারও একটু বলছি, দ্রবণে যারা পজিটিভ তৈরি হবে তারা যাবে ক্যাথোডে, অর্থাৎ মাইনাস দণ্ডে হচ্ছে ক্যাথোড, এবং দ্রবণে যারা ঋণাত্মক থাকবে তারা যাবে ধনাত্মক দণ্ডটা হচ্ছে অ্যানোড। তাহলে ক্যাথোডে গিয়ে কি করবে? ক্যাথোডে গিয়ে সোডিয়াম, এই যে এখানে সোডিয়াম আছে, সোডিয়াম প্লাসটা ক্যাথোডে গিয়ে তার যে একটা ইলেকট্রন ঘাটতি ছিল সেটা সে গ্রহণ করবে। গ্রহণ করার পরে সে কিন্তু কি হয়ে যাবে? সোডিয়াম ধাতুতে পরিণত হবে। আর ঋণাত্মক যেটা আছে সেটা কি করবে? সেটা যাবে অ্যানোডে। অ্যানোডে যাওয়ার পরে তার যে অতিরিক্ত ইলেকট্রনটা আছে সেটা সে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে এবং মৌলগুলো আলাদা হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমি কি করব, তোমাদেরকে একটু সেই লেখাটা আবার ফিরিয়ে নিয়ে যাব। দেখো এখানে ওই যে তড়িৎ বিশ্লেষণটা আছে তার সাথে লেখাটাকে একটু মিলিয়ে নাও। দেখো, কঠিন সোডিয়াম ক্লোরাইডকে গলিত করলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার কঠিন সোডিয়াম ক্লোরাইডকে গলিত কেন করছি? আমরা এটাকে পানির মধ্যে দিয়ে করতে পারতাম না? হ্যাঁ, পানির মধ্যে দিয়েও করতে পারবো। পানির মধ্যে দিয়ে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা করি সেক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে একই সাথে আরও দুটো আয়ন তৈরি হবে। তখন পানিটাও ভাঙবে, সোডিয়াম ক্লোরাইডও ভাঙবে। সোডিয়াম ক্লোরাইড ভাঙলে তখন কি হবে জানো? দুইটা করে আয়ন তৈরি হবে। তো এই দুইটা করে আয়ন তৈরি হলে কি হয় তার সমাধানটা পরের স্লাইডে আছে। এই জন্য আমরা পানির মধ্যে দিই নাই, এটাকে আমরা কি করেছি, NaCl-কে গলিত NaCl নিয়ে কাজ করেছি। এবার লেখাটা আশা করি বুঝতে পারবে। আমি একবার একটু পড়ে শোনাই। কঠিন NaCl-কে গলিত করলে NaCl এর আয়নগুলো মুক্ত অবস্থায় বিচরণ করে। হ্যাঁ, এই সময় Na+ এবং Cl অবস্থায় বিচরণ করে। তখন তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি, দ্রবণে অবস্থিত সকল ধনাত্মক সোডিয়াম প্লাস আয়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে এবং ক্যাথোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করবে। ক্যাথোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। অপরদিকে ঋণাত্মক আধান বিশিষ্ট ক্লোরিন মাইনাস আয়ন অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে। অ্যানোডে গিয়ে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। পাশাপাশি দুটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে Cl2 গ্যাস উৎপন্ন করবে। এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। এখন এখানে যদি সোডিয়াম ক্লোরাইড না দিয়ে আমি পটাশিয়াম ক্লোরাইড দিই অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিই, ঘটনা কিন্তু সেম, একই ঘটনা ঘটবে। বিষয়টি বুঝতে পেরেছো কিনা আমি জানি না, তবে এইটাই হচ্ছে মূল ফর্মুলেশন আমাদের তড়িৎ বিশ্লেষণের। চলো আমরা আমাদের পরের আলোচনায় একটু যাই, দেখি কি হয়। এখন এই যে দেখো, ক্যাথোডে বিক্রিয়া ঘটেছে, ক্যাথোডে গিয়ে কী ঘটেছে, অ্যানোডে গিয়ে কী ঘটেছে, আমরা পুরো বিক্রিয়াটা একটু দেখব। প্রথমে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। তোমাদের নিশ্চয়ই মনে আছে, সপ্তম শ্রেণীতে আমরা পড়িয়েছি জারণ বিক্রিয়া কাকে বলে, বিজারণ বিক্রিয়া কাকে বলে। তোমরা একটা জিনিস তোমাদের মনে আছে, জারণ মানে কি বলো তো? জারণ মানে হচ্ছে ছাড়ন, অর্থাৎ ছেড়ে দেবে। বিজারণ মানে হচ্ছে গ্রহণ। তাহলে ক্যাথোডে কি হবে? বিজারণ বিক্রিয়া হবে, মানে গ্রহণ হবে। তাহলে ক্যাথোডে যাবে কে? দ্রবণের সোডিয়াম প্লাসগুলা ক্যাথোডে যায়। ক্যাথোডে গিয়ে কী করে? একটি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করলো, হবে কি? সোডিয়াম। বুঝতে পেরেছো মনে হয়, আশা করি বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। তাহলে এবার অ্যানোডের বিক্রিয়াটা কী হবে? অ্যানোডে যাবে কে বলো তো? অ্যানোডে যাবে ক্লোরিন, গিয়ে কি করবে? ছাড়বে। তাহলে অ্যানোডে গিয়ে যেহেতু ছাড়বে, ছাড়া মানে জারণ, তাহলে ছাড়ন জারণ, এই জন্য ক্লোরিন কী করবে? একটা ইলেকট্রন ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে কি হবে? ক্লোরিন
পরমাণুতে পরিণত হবে, পাশাপাশি দুটি ক্লোরিন যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে। এই যে প্রক্রিয়াটা টোটাল 3টি স্লাইড, এই 3টি স্লাইডে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আমরা দেখিয়েছি। তোমরা এইভাবে বাসায় ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণগুলো করবে। এটি তোমাদের বাড়ির কাজ থাকলে অবশ্যই এই কাজটা তোমরা কমপ্লিট করবে, না পারলে আমাকে একটু বলবে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করব একটি যৌগের, তখন পানি যদি বিয়োজিত হয়ে যায় সাথে, অর্থাৎ যার মধ্যে তড়িৎ বিশ্লেষণ করব তার মধ্যে যদি সে নিজেও যদি বিয়োজিত হয়, তাহলে কিন্তু একাধিক প্লাস এবং একাধিক মাইনাস আয়ন তৈরি হবে। তো একটা যৌগে একাধিক প্লাস আর একাধিক মাইনাস যদি তৈরি হয়, যেমন এখানে দেখো সোডিয়াম ক্লোরাইডকে আমরা পানির মধ্যে দিয়েছি, পানির মধ্যে দেওয়ার সাথে সাথে এই যে এখানে সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, হাইড্রোজেন প্লাস, ওএইচ মাইনাস, এই 4 প্রকারের আয়ন তৈরি হয়েছে। তো যখন একটা যৌগে একাধিক আয়ন তৈরি হবে, যেমন ধরো এখানে সোডিয়াম প্লাসও আছে, হাইড্রোজেন প্লাসও আছে, আবার ক্লোরিন মাইনাসও আছে, ওএইচ মাইনাসও আছে। এইরকম যদি একই প্রকারের দুইটা আয়ন তৈরি হয়, অর্থাৎ একাধিক আয়ন থাকে, তখন কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে কোন আয়নটি আগে অ্যানোডে বা ক্যাথোডে যাবে। এই অ্যানোডে বা ক্যাথোডে কোনটি যাবে? দেখো এই দ্রবণে কিন্তু এই দুইটা হচ্ছে মাইনাস আয়ন এবং এই দুইটা হচ্ছে প্লাস আয়ন। তো এখন এই দুইটা আর একসাথে একই সময়ে পৌঁছাবে না। মাইনাসগুলো একই সময়ে প্লাস দণ্ডে পৌঁছাবে না, প্লাসগুলো একই সময় মাইনাস দণ্ডে পৌঁছাবে না। তাহলে কিভাবে পৌঁছাবে? এই কিভাবে পৌঁছাবে এইটা 3টি জিনিসের উপরে নির্ভর করে। কয়টি জিনিসের উপরে নির্ভর করে? 3টি জিনিসের উপরে। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, কলেজে গেলে প্রচুর দরকার হবে, একটু ভালো করে শুনে নাও। প্রথম যেটির উপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে অ্যানায়নের এবং ক্যাটায়নের একটা চার্জের সারণী আছে, সক্রিয়তা সারণী আছে। সেই সারণী দেখে আমরা বুঝবো যে কোনটি আগে যাবে, কোনটি পরে যাবে। তাহলে 1 নম্বর বেসিস হচ্ছে সারণীর উপরে নির্ভর করে তারা পৌঁছাবে। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার সারণীটা কোথায়? আমরা পরের স্লাইডে সারণী নিয়ে কথা বলবো। তো তোমাদেরকে মনে রাখতে হবে যে তাদের সক্রিয়তার একটা সারণী আছে, সেই সারণীর উপরে নির্ভর করে একাধিক আয়ন যদি থাকে, ওই দুইটার মধ্যে কে আগে যাবে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। 2 নম্বর যেটা হবে, আয়ন, অ্যানায়ন যেটা থাকবে বা ক্যাটায়ন যেটা থাকবে, তাদের ঘনমাত্রার উপরে নির্ভর করবে। ধরো দুইটা আয়ন আছে, একটার ঘনমাত্রা একরকম, আরেকটার ঘনমাত্রা হচ্ছে আরেক রকম, তখন এই দুইটা কে যাবে তা ঘনমাত্রার উপরে নির্ভর করে তাদের মুক্ত হওয়ার প্রবণতাটা দেখা যাবে। তো দুইটা গেল। 3 নম্বর হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। আমরা যে দুইটা দণ্ড দেব তাদের প্রকৃতি, তাদের গঠন অনুসারেও অনেক সময় চার্জ মুক্ত হওয়ার প্রবণতা নির্ভর করে। তাহলে কয়টা প্রক্রিয়া গেল, কয়টা বিষয় গেল যে চার্জ নির্ভর করে? 3টি। একটা হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়নের সক্রিয়তা সারণী থেকে, 2 নম্বর হচ্ছে তাদের ঘনমাত্রা, অ্যানায়ন এবং ক্যাটায়নের ঘনমাত্রা, 3 নম্বর হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি অনুসারে এরা চার্জ মুক্ত হবে। তো চলো আমরা প্রথম পার্টটা একটু দেখে নিই। ক্যাটায়ন চার্জ মুক্ত হওয়ার সারণী, অর্থাৎ যেগুলো প্লাস আছে তাদের সারণীটা আগে একটু দেখি, পরে আমরা জানবো যে তারা কিভাবে মুক্ত হবে। দেখো এখানে সক্রিয়তার একটা সারণী আছে। প্রথমেই হচ্ছে লিথিয়াম প্লাস, তারপরে হচ্ছে পটাশিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম প্লাস, জিঙ্ক প্লাস, আয়রন প্লাস, স্টেনাস, হাইড্রোজেন প্লাস, কপার প্লাস, সিলভার প্লাস, এরপরে হচ্ছে সিলভার প্লাস, তারপরে হচ্ছে গোল্ড প্লাস। তো এই হচ্ছে সারণী। এটা কার সারণী? এটা হচ্ছে ক্যাটায়নের সারণী। সারণীটা একটু তোমরা অবশ্যই খাতায় তোলো আগে। খাতায় তুলে নেওয়ার পরে এই জায়গাতে যদি দুইটা আয়ন থাকে, কে আগে পৌঁছাবে সেটা আমরা একটা পরের স্লাইডে দেখাচ্ছি। প্রথমে তোমরা এই চার্টটা তোলো। তাহলে এটা হচ্ছে প্লাসের চার্ট। আমরা একটু মাইনাসের চার্টটাও দেখি। এটা হচ্ছে অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার সারণী। প্রথমেই হচ্ছে নাইট্রেট, তারপরে হচ্ছে সালফেট, সালফেটের এখানে একটু ভুল আছে, সালফেট 2- হবে। তারপরে হচ্ছে ক্লোরাইড, তারপর হচ্ছে ব্রোমাইড, তারপর হচ্ছে আয়োডাইড, তারপরে হচ্ছে OH-। এই কয়টা হচ্ছে অ্যানায়নের চার্জ। তাহলে দুইটা সারণী আমরা দিলাম, এই দুইটা সারণী তোমাদেরকে একটু লিখে নিতে হবে এবং অবশ্যই এটি নোট খাতায় তুলে ফেলতে হবে।
দেখো আমরা এখন একটু কম্পারেটিভ আলোচনা করব। এটা দেখো ক্যাটায়নের সারণীটা রাখলাম, অ্যানায়নের সারণীটা রাখলাম। এখন আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ নেই, যেটা তোমাদের বোঝার জন্য এখন সুবিধা হবে অনেকটাই। দেখো এখানে জিঙ্ক 2+ আর সোডিয়াম প্লাস দিলাম, অর্থাৎ ক্যাটায়নের সারণী থেকে আমরা যে কোনো দুইটা ধনাত্মক চার্জ নিলাম। ধরে নাও যে দ্রবণে এই দুইটা চার্জ আছে, যদিও এই দুইটা একসাথে কখনোই মুক্ত হয় না, বাস্তব ক্ষেত্রটা আলাদা। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে ধরে নিচ্ছি এই দুইটা ধনাত্মক চার্জ দ্রবণের মধ্যে উৎপন্ন হয়েছে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে কে আগে যাবে, কে আগে যাবে, দেখো এখানে জিঙ্কের অবস্থানটা একটু দেখো। জিঙ্ক কিন্তু সোডিয়ামের নিচে আছে। জিঙ্কটা কোথায় আছে? সোডিয়ামের নিচে আছে। হ্যাঁ, যদি তোমরা সারণীটার দিকে একটু তাকাও, দেখো এই হচ্ছে জিঙ্ক। তাহলে জিঙ্ক উপরে না সোডিয়াম উপরে? সোডিয়ামটা হচ্ছে সারণীর উপরে আছে, জিঙ্ক হচ্ছে সারণীর নিচে আছে। এখন মনে রাখতে হবে তোমাকে, এই সারণীর মধ্যে যে কোনো দুইটা চার্জ, এই সারণীর মধ্যে যে কোনো দুইটা যদি চার্জ থাকে, তার মধ্যে নিচে যে আয়নটা থাকবে সে আগে ক্যাথোডে যাবে। কি বললাম? এই সারণীর মধ্যে যে দুইটা চার্জ থাকবে তার মধ্যে নিচে যে থাকবে সে কোথায় যাবে? সে আগে ক্যাথোডে যাবে। তাহলে এখানে কে আছে? জিঙ্ক। অবশ্যই তাহলে কে যাবে? জিঙ্ক কিন্তু দেখো যাবে এবং গিয়ে সে দুইটা ইলেকট্রন রিসিভ করে জিঙ্ক ধাতুতে পরিণত হবে। কয়টা ইলেকট্রন রিসিভ করবে? যেহেতু সে 2+, দুইটা ইলেকট্রন রিসিভ করে জিঙ্ক ধাতুতে পরিণত হবে। তাহলে এখানে মূল যে নীতিটা কি দাঁড়ালো? নীতিটা দাঁড়ালো হচ্ছে সারণীর মধ্যে যে নিচে থাকবে, অর্থাৎ যে কম সক্রিয় থাকবে। এখানে আরেকটু লম্বা যদি আলোচনা করতে চাই যে স্যার নিচেরটা কেন যাচ্ছে, উপরেরটা কেন যাচ্ছে না, এটা তোমরা একটু বেসিক সেন্সকে যদি কাজে লাগাও তাহলে কিন্তু বুঝবা। উপরে যে মৌলগুলো আছে তারা হচ্ছে অধিক সক্রিয়, নিচেরটা হচ্ছে কম সক্রিয়। তোমরা জানো ধাতুরা ইলেকট্রন কি করে? বলো, ধাতুরা ইলেকট্রন কি করে? ধাতুরা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, তারা কিন্তু গ্রহণ করতে চায় না। তাহলে যে ধাতু যত বেশি সক্রিয় সে কিন্তু তত বেশি ত্যাগ করতে চায়, গ্রহণ করতে চায় না। আর যে ধাতুটা একটু দুর্বল সে কিন্তু গ্রহণ করবে আগে। তাহলে এখানে নিচে যারা আছে তারা কম্পারেটিভলি দুর্বল বা কম সক্রিয় ধাতু, এই কারণে তারা তাড়াতাড়ি গ্রহণ করতে পারে অধিক সক্রিয় চাইতে। যেমন সোডিয়াম, এ কিন্তু সহজে গ্রহণ করতে চাইবে না, শুধু ত্যাগই করতে চাইবে। অপরদিকে হাইড্রোজেন, সে কিন্তু কি করতে পারবে? সে গ্রহণ করতে পারবে কার আগে? সোডিয়ামের আগে। এই কারণে নিচে যারা থাকে তারা কি করে? আগে ইলেকট্রনটা গ্রহণ করতে সক্ষম হয়। তোমাদের কাছে ক্লিয়ার কিনা বিষয়টা আমাকে একটু বলো, যে নিচে যারা থাকে তারা আগে কেন ইলেকট্রন গ্রহণ করে। ঠিক একইভাবে অ্যানায়নের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে। দেখো আমরা দুইটা অ্যানায়ন নিলাম, একটা হচ্ছে ক্লোরাইড, একটা হচ্ছে সালফেট। হ্যাঁ, এখন এই ক্লোরাইড এবং সালফেটের মধ্যে যে নিচে থাকবে, হ্যাঁ, নিচে যে থাকবে ঠিক একই নিয়ম, সে আগে চার্জ মুক্ত হবে। তো এখানে সালফেট এবং ক্লোরিনের মধ্যে কে আছে নিচে? অবশ্যই ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনটা চার্জ মুক্ত আগে হবে, একই নিয়ম। দেখো এই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে চার্জ মুক্ত হয়ে গেল। তো আমাদের এই টোটাল লেকচারটা থেকে আমরা যে বিষয়টাকে সামারি করব, মোটা দাগে মনে রাখবো যে একটা দ্রবণের মধ্যে যদি একাধিক ক্যাটায়ন, একাধিক অ্যানায়ন উৎপন্ন হয়, তাহলে তার মধ্যে এই সারণীর মধ্যে নিচে যে থাকবে সে হচ্ছে আগে চার্জ মুক্ত হবে, উপরে যে থাকবে সে যে পরে যাবে। তবে পরে যাওয়ারটা তো আমরা সেটাকে আর দেখাই না, আমাদের মূলত দেখাতে হয় নিচে যে থাকে তারটা। তবে দুইটাই গিয়ে পৌঁছাবে, প্রথমে নিচে যে থাকে সে গিয়ে পৌঁছাবে, পরে হচ্ছে উপরে যে থাকে সে পৌঁছাবে। আশা করি বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এটা গেল আমাদের 1 নম্বর ক্রাইটেরিয়া চার্জের উপর। এখন আমরা ঘনমাত্রার উপরে যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। চলো ঘনমাত্রার উপরে আমরা একটু পড়াশোনা করে। দেখো অ্যানায়ন এবং ক্যাটায়নের ঘনমাত্রা অনুসারে আমরা চার্জ মুক্ত হওয়ার প্রবণতাটা দেখব। এক্ষেত্রেও কিন্তু আমাদের সারণীটা লাগবে। হ্যাঁ, বোঝার সুবিধার্থে আমি সারণীটা রেখেছি। ধরো আমরা সোডিয়াম ক্লোরাইডের এবার কি করব? তড়িৎ বিশ্লেষণ করব। তো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিলাম। এবার
জলীয় দ্রবণের মধ্যে যখনই আমি সোডিয়াম এবং সোডিয়াম ক্লোরাইডকে ছেড়ে দেব তখন টোটাল 4টা আয়ন তৈরি হবে। কি হবে একটু দেখো খেয়াল করে। সোডিয়াম প্লাস তৈরি হলো, হ্যাঁ, ক্লোরিন মাইনাস তৈরি হলো, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ভাঙলো বা বিয়োজিত হলো। আর এখানে কিন্তু পানিও বিয়োজিত হবে, পানি বিয়োজিত হবে H+ এবং OH- আকারে। এখন যদি তোমরা লক্ষ্য করো যে এখানে 2টা প্লাস আয়ন এবং 2টা মাইনাস আয়ন আছে, 2টা প্লাস আয়ন এবং 2টা মাইনাস আয়ন আছে। তো এখন যদি আমরা চার্জ মুক্ত হওয়ার ক্রমটা দেখি, ক্রম যদি খেয়াল করো তাহলে ক্রম খেয়াল করলে ধনাত্মকের মধ্যে যেহেতু হাইড্রোজেনের অবস্থানটা নিচে, সে আগে যাবে, এবং ঋণাত্মকের মধ্যে যেহেতু OH-এর অবস্থানটা নিচে, সে আগে যাবে। কিন্তু এই জায়গাতে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ঘনমাত্রাটা খেয়াল করতে হবে খুব ভালো করে। দেখো সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমরা আগে জেনে আসছি যে একে যদি তুমি পানির মধ্যে দাও, যত দিবা সব ভেঙে Na+ এবং ক্লোরিন মাইনাস তৈরি হবে। অর্থাৎ এই দ্রবণটার মধ্যে Na+ এবং ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা অনেক বেশি। এখন শুধু তুমি ক্রম দিয়ে একে বিশ্লেষণ করতে পারবে না, এবার তোমাকে ঘনমাত্রাটাও সাথে আনতে হবে। এখন তোমাকে বিবেচনা করতে হবে সোডিয়াম প্লাস এবং H+। ধরো প্লাস দুইটার মধ্যে কার ঘনমাত্রা বেশি? Na+ এর ঘনমাত্রা বেশি হবে না, H+ এর ঘনমাত্রা বেশি হবে। পানি কিন্তু খুব কম পরিমাণে বিয়োজিত হয়, পানি খুব বেশি পরিমাণে বিয়োজিত হয় না। তো পানি যেহেতু কম পরিমাণে বিয়োজিত হয় তাহলে অবশ্যই এখানে সোডিয়াম প্লাস এবং H+ এর মধ্যে কিন্তু সোডিয়াম প্লাসের ঘনমাত্রা বেশি। তো সোডিয়াম প্লাসের ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে কি হবে? সোডিয়ামটা আগে যাবে। একইভাবে যদি ক্লোরিন মাইনাসের ঘনমাত্রাটা বেশি থাকে তাহলে ক্লোরিন মাইনাস আগে যাবে, চার্জ মুক্ত হবে। তাহলে বিষয়টা কি এখান থেকে তোমরা কিছুটা বুঝতে পেরেছো? যদি একটা দ্রবণে একাধিক আয়ন তৈরি হয় তাহলে প্রথম যে ক্রাইটেরিয়াটা দেখতে হবে সেটা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের ক্রমটা। এরপরে তোমাকে ঘনমাত্রাও বিশ্লেষণ করতে হবে। অ্যানায়ন এবং ক্যাটায়নের ক্রম দেখার পরেও যদি ঘনমাত্রা কারো বেশি থাকে তাহলে সে যদি উপরে থাকে তারপরেও সে আগে যাবে। যেমন এখানে সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে যদিও হাইড্রোজেনের আগে যাওয়ার কথা, কিন্তু তারপরেও এখানে কে যাবে? সোডিয়ামটা কিন্তু আগে যাবে। দেখো সোডিয়াম আগে, দেখো এখানে ক্লোরিনটা গিয়ে মুক্ত হচ্ছে কারণ ক্লোরিনের ঘনমাত্রা বেশি, এবং সোডিয়ামটা গিয়ে মুক্ত হচ্ছে, সোডিয়ামটা বেশি। যদিও এখানে চার্জের অ্যানায়নের এবং ক্যাটায়নের ক্রম অনুসারে যাওয়ার কথা H+ এবং OH-, কিন্তু ঘনমাত্রা বেশি হওয়ার কারণে সোডিয়াম এবং ক্লোরিন মুক্ত হলো। তোমরা কি বিষয়টি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল এটা। চলো আমরা আর একটা যে বিষয় আছে সেটাকে একটু খেয়াল করি, সেটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। এটি খুব বেশি আলোচনা তোমাদের বইতে নেই, উপরে গেলেও খুব বেশি দরকার হবে না, এটি একদম হায়ার স্টাডি। তড়িৎদ্বারের প্রকৃতি অনুসারে কিভাবে এটা পরিবর্তন হয় আমরা একটু পড়ে নিই আগে। তড়িৎদ্বারের প্রকৃতি অনুসারে দেখো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে, একটু আগে আমরা যেটা দেখলাম সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে প্লাটিনাম তড়িৎদ্বার যদি আমরা ব্যবহার করি, তবে H+ আগে চার্জ মুক্ত হবে। তড়িৎদ্বার হিসেবে যদি আমরা প্লাটিনাম ব্যবহার করি তাহলে H+, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার পরে তোমাদের যেটা মনে রাখতে হবে, ঘনমাত্রা যদি Na+ এর বেশিও হয়, এক্ষেত্রে যদি তড়িৎদ্বারটা প্লাটিনাম হয় তাহলে চার্জ মুক্ত হবে কে? H+ আগে। যদি পারদের তড়িৎদ্বার হয় তাহলে Na+ আগে মুক্ত হবে। এই একটা ছোট্ট বিষয় তোমাদের বইতে আছে, এটি অবজেক্টিভ আকারে আসতে পারে, এই জন্য তোমরা এটা ভালো করে একটু খেয়াল করবা। হ্যাঁ, তাহলে NaCl এর জলীয় দ্রবণে আমরা যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করি তাহলে কি হয় দেখো, এখন প্লাটিনাম তড়িৎদ্বার এবং এখানে 2টা আয়ন আছে, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে হাইড্রোজেন, তাহলে মুক্ত হচ্ছে কিন্তু হাইড্রোজেন। একটু খেয়াল করো, তড়িৎদ্বারটা যখন প্লাটিনাম তখন আমরা 2টা নিলাম, একটা সোডিয়াম একটা হাইড্রোজেন, মুক্ত হচ্ছে কিন্তু হাইড্রোজেন গিয়ে। আবার যদি তড়িৎদ্বারটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, তড়িৎদ্বারটা যদি হয়ে যায় এবার পারদের, দেখো এখন কিন্তু পারদের হয়ে গেছে, এবার মুক্ত হবে কিন্তু সোডিয়াম।
আশা করি বুঝতে পেরেছো তোমরা যে তড়িৎদ্বার এখানে এই ছোট পরিসরে এইটাই তোমাদেরকে মনে রাখতে হবে। এখন যদি প্রশ্ন হয় স্যার অন্য তড়িৎদ্বারের ক্ষেত্রে আপনি আরেকটু আলোচনা করেন, সেটি তোমাদের এই দশম শ্রেণীতে দরকার হবে না। শুধু তোমরা সোডিয়াম ক্লোরাইডের এই তড়িৎদ্বারের প্রকৃতিটা মনে রাখলেই আশা করি তোমাদের হয়ে যাবে। এরপর কলেজে গেলে তোমরা আরও কিছু পাবা, সেখান থেকে ইনশাল্লাহ আরেকটু শিখে নিবা। তো কয়টা ক্রাইটেরিয়া পেলাম আমরা? 3টা ক্রাইটেরিয়ার উপরে আমরা দেখলাম যে একাধিক আয়ন থাকলে তাদের চার্জ মুক্ত হওয়ার প্রবণতাটা ডিপেন্ড করে 3টি বিষয়ের উপরে। একটি হচ্ছে তাদের ক্রমর উপরে ডিপেন্ড করে, তাদের যে আয়নের যে সক্রিয়তার ক্রম আছে তার উপরে নির্ভর করে। এরপরে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার উপরে নির্ভর করে, আর একটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতির উপরে। এবার আমরা বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ শিখব। আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ দেখেছি, বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণটা দেখব। মনে রাখবা তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়া মূল ফর্মুলেশনটা একই রকম। তো এখানে একটু আমরা বাংলা লেখাটা দেখি। বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ নিষ্ক্রিয় ধাতুর অ্যানোড এবং ক্যাথোড ব্যবহার করা হয়। বিশুদ্ধ পানি হচ্ছে একেবারেই কম বিয়োজিত হওয়া একটা পদার্থ। দেখো সামান্য পরিমাণ বিশুদ্ধ পানি নিম্নোক্তভাবে বিয়োজিত হয়। H+ এবং OH- উৎপন্ন করেছে। পানি বিয়োজিত হয়ে H+ এবং OH- উৎপন্ন হয়েছে। উৎপন্ন হওয়ার পরে কী হয়, যেহেতু এটা খুব কম বিয়োজিত হয়েছে তাহলে এর বিয়োজনটা বাড়াতে হবে। এই জন্য আমরা সামান্য পরিমাণ কী করব, সালফিউরিক অ্যাসিড দেব। এটি সালফিউরিক অ্যাসিড দিলে যে এর বিয়োজনটা বৃদ্ধি পায়, এটি কলেজের পড়াশোনা সময়ায়ন প্রভাবের কারণে এখানে ঘনমাত্রা পানির বিয়োজনটা বৃদ্ধি পাবে, এটা তোমরা কলেজে গেলে জানতে পারবে। এখন মনে রাখবে যে সালফিউরিক অ্যাসিড দিলে এখানে পানির বিয়োজন কিছুটা বৃদ্ধি পাবে। তাই পানির বিয়োজন বৃদ্ধি করার জন্য আমরা সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম ক্লোরাইড যোগ করব। যোগ করলে ধনাত্মক Na+ কী করবে, প্লাসটা মাইনাস দ্বারা অর্থাৎ ক্যাথোড দ্বারা আকর্ষিত হবে এবং ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। অপরদিকে ঋণাত্মক আয়ন OH- অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে, অ্যানোডে গিয়ে কী করবে, সে অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। এই লেখাটা বা ফর্মুলেশনটা সমস্ত তড়িৎ বিশ্লেষণে একই রকম। তোমরা একটু দেখে নিও। আমরা এই পানির তড়িৎ বিশ্লেষণের চিত্রটা একটু ভালো করে দেখি, এটা দেখলে আমরা হয়তো কিছুটা বুঝতে পারবো। আমরা একটা কোষ নিলাম, কোষের মধ্যে 2টা প্লাটিনাম তড়িৎদ্বার নিলাম, যেটি নিষ্ক্রিয় তড়িৎদ্বার হিসেবে ব্যবহার হবে। ব্যাটারির সাথে যুক্ত করলাম, একটা প্লাস একটা মাইনাস। এটা হচ্ছে প্লাটিনাম অ্যানোড। অ্যানোড যেহেতু প্লাস, অবশ্যই প্লাসের সাথে যুক্ত হবে। ক্যাথোড যেহেতু মাইনাসের সাথে যুক্ত হবে, যুক্ত করলাম। এবার অ্যাসিড মিশ্রিত পানি, এই যে পানিটা আছে এখানে দেখো, পানির মধ্যে শুধু H+ এবং OH- আমরা দেখিয়েছি, এরা উৎপন্ন হয়ে এখানে আছে। এখন কি করবে, এখানে যত প্লাসগুলো আছে সমস্ত প্লাসগুলো মাইনাসে যাবে। মাইনাস হচ্ছে ক্যাথোডে যাবে, আর যত মাইনাস আছে সব কোথায় যাবে, সব যাবে অ্যানোডে। অ্যানোডে গিয়ে তারা দেখো কি করছে, একটু বিদ্যুৎ প্রবাহিত করলাম, প্রবাহিত হওয়ার সাথে সাথে তারা অ্যানোড ক্যাথোড চার্জগুলো মুক্ত হওয়া শুরু হলো। মুক্ত হওয়ার ফলে এখানে যেটা হচ্ছে দেখো, এই যে অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি করছে। অ্যানোডে কী তৈরি হচ্ছে, অক্সিজেন গ্যাস। যেহেতু অ্যানোডে OH- যাচ্ছে, OH- গিয়ে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে আমরা পরের স্লাইডটাতে সেটা দেখাবো। আর আরেকটা জিনিস হচ্ছে ক্যাথোডে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। এই হচ্ছে টোটাল চিত্রটা, একটু ভালো করে দেখলে এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই অ্যানিমেশনটা দেওয়া একটু কঠিন কাজ ছিল, আরেকটু ক্লিয়ার করে দিতে পারলে ভালো লাগতো। তারপরে একটু দেখো, হাইড্রোজেন গ্যাস তৈরি করছে ক্যাথোডে গিয়ে, OH- গিয়ে অক্সিজেন গ্যাস তৈরি করছে। এই হচ্ছে টোটাল পানির তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার একটু প্রয়োজনে বলছি যে পানি যেহেতু দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এর তড়িৎ বিয়োজনের মাত্রা বৃদ্ধি করার জন্য আমরা সালফিউরিক অ্যাসিড অথবা সোডিয়াম ক্লোরাইড দিলাম, বিয়োজনটা বৃদ্ধি পেল। বৃদ্ধি পাওয়ার পরে আমরা যখন এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করব, তখন সমস্ত প্লাসগুলো যাবে ক্যাথোডে এবং সমস্ত মাইনাসগুলো যাবে অ্যানোডে। ক্যাথোডে গিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, অ্যানোডে গিয়ে অক্সিজেন গ্যাস তৈরি করবে। এখন আমরা পরের স্লাইডে যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটু অ্যানোডে কী বিক্রিয়া ঘটলো এটা দেখব। তোমরা জানো যে অ্যানোডে যাবে, একটু আগেই তোমরা দেখে আসছো, অ্যানোডে যাবে মাইনাস। অ্যানোড নিজে যেহেতু প্লাস, যাবে মাইনাস। দেখো গিয়ে কি করবে, সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। বইতে কিন্তু এভাবে নেই, অন্যভাবে আছে, একটু ভালো করে খেয়াল করো তোমরা। একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে, OH তৈরি করবে। এখন OH তো আর OH আকার কখনো থাকতে পারে না। তো 2টা OH-কে আমরা এক জায়গায় করি, দেখো কি তৈরি হয়, পানি তৈরি করবে এবং অক্সিজেন গ্যাস তৈরি করবে।
হ্যাঁ, এখন একটু এই যে পানি এবং অক্সিজেন গ্যাস তৈরি হবে, এখানে কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলা একটা আমরা একটু সমতাকরণ করব। একটু খেয়াল করো, বামে হচ্ছে অক্সিজেন 2টা, হাইড্রোজেন 2টা, কিন্তু ডানে হাইড্রোজেন 2টা থাকলে অক্সিজেন কিন্তু 3টা আছে। এখন এই জিনিসটাকে আমাদের সমতাকরণ করে নিতে হবে। হাইড্রোজেনকে যদি আমরা 2 দিয়ে, পানিকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে হাইড্রোজেন হয়ে যাচ্ছে 4টা এবং অক্সিজেন হয়ে যাচ্ছে 4টা ডান দিকে। বিষয়টা বুঝতে পেরেছো কিনা? আমরা যদি পানিকে 2 দিয়ে গুণ দিই, তাহলে দেখো হাইড্রোজেন 4টা হয়ে যাচ্ছে, অক্সিজেন 4টা হয়ে যাচ্ছে। এখন আমরা যেটা কি করব, এই দুই দিয়ে তাদেরকে গুণ করে ফেলবো। এবার নিচের বিক্রিয়াটার দিকে যদি তোমরা একটু খেয়াল করো ভালো করে, যে টোটাল 4টা ওয়েজ এখানে এসেছে। টোটাল কয়টা ওয়েজ এসেছে? তোমাদের যদি রেসপন্স করার থাকে একটু ভালো করে বুঝবা, আর না বুঝলে রেসপন্স করবা। কয়টা ওয়েজ এসেছে বিক্রিয়কে? 4টা। উপরের বিক্রিয়া দেখো, একটা ওয়েজ একটা কি ছাড়ে? একটা ইলেকট্রন ছাড়ে। এখন যে দেখো 4টা ওয়েজ আসছে, তাহলে 4টা ওয়েজ কয়টা ইলেকট্রন ছাড়বে? 4টা ইলেকট্রন ছাড়বে। তো ডান দিকে যেহেতু এখানে পানি তৈরি হয়েছে, দেখো এখানে পানি তৈরি হয়েছে, আমরা উপরের বিক্রিয়া টোটাল বিক্রিয়াটাতে একই সাথে পানি আর অক্সিজেন দেখাবো। কারণ তোমরা জানো কখনই ওয়েজ বিয়োজিত হয়ে শুধু ওয়েজ তৈরি করে না, সে পানি তৈরি করে। এই জন্য আমরা এই পানিটাকে কি করলাম? উপরে দেখালাম। এখন এই সমতাকরণটা ঠিক সেম একইভাবে আমরা উপরে দেখালাম, পানিকে 2 দিয়ে গুণ করলাম। এখন 2 দিয়ে গুণ করার পরে এখানে কি হবে? এই যে যেহেতু 4টা ওয়েজ আসবে কয়টা? 4টা, এই জন্য একে 4 দিয়ে গুণ করলাম। 4টা ওয়েজ 4টা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে। এখানে বিষয়টা যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে অবশ্যই বলবে, আমি প্রয়োজনে আবার একটু ব্যাখ্যা করছি। দেখো, খেয়াল করে দেখো, এখানে এই যে পানি এবং অক্সিজেন গ্যাস তৈরি করেছে, 2টা ওয়েজ যুক্ত হয়ে এই প্রোডাক্টটা আমরা কি করব? উপরে নিয়ে যাব। উপরে নিয়ে গেলে আমাদের কি করতে হবে? হাইড্রোজেনকে সমতাকরণ করে নিতে হবে। তো হাইড্রোজেনকে যদি আমরা এখানে এই সমতাকরণ ছাড়াও এই নিচের বিক্রিয়াটা থেকে তোমাকে বোঝা যায়, যেহেতু এখানে 4টা ওয়েজ, বারবার এই কথাটা বলছি, 4টা ওয়েজ যেহেতু আছে, একটা ওয়েজ একটা ইলেকট্রন ছাড়লে 4টা ওয়েজ কি করবে? 4টা ইলেকট্রন ছাড়বে। তো এই জন্য আমরা ওয়েজকে 4 দিয়ে গুণ করব এবং ইলেকট্রনকে 4 দিয়ে গুণ করে আমরা এই বিক্রিয়াটাকে এইভাবে দেখাবো। নিচের যে অংশটুকু এখানে দেখিয়েছি, এটি পরীক্ষার হলে দেখানোর কোনো প্রয়োজন নেই, তোমাদের বোঝার জন্য দেখিয়েছি। শুধু উপরের অংশটুকু পরীক্ষার হলে দেখাতে হবে, বা খাতায় এটা তোমরা এইভাবে তুলে নেবা। তবে নিচের অংশটা অবশ্যই বোঝার জন্য তুলে রাখবে, তবে এটা পরীক্ষার খাতায় দেওয়ার প্রয়োজন হবে না। এটা গেল কি বিক্রিয়া? অ্যানোডে বিক্রিয়া। তাহলে অ্যানোডে কি তোমরা অক্সিজেন গ্যাস পেয়েছো? দেখো, যেই আমরা যেই অক্সিজেন গ্যাসটার কথা বললাম, যে অক্সিজেন গ্যাস তৈরি করেছে, সেই অক্সিজেন গ্যাসটা কি তোমরা পেয়েছো? আগে দেখো, অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। এই যে অক্সিজেন গ্যাসটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে সেই অক্সিজেন গ্যাস। এবার আমরা ক্যাথোডের বিক্রিয়াটা একটু দেখি। ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? ক্যাথোডে H+ যাবে, এটা খুব সহজ। H+ গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করে H তৈরি করবে, পাশাপাশি 2টি হাইড্রোজেন যুক্ত হয়ে একটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। হ্যাঁ, তো এই হাইড্রোজেন গ্যাসটাও কিন্তু আমরা দেখেছি ওখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এই হচ্ছে অ্যানোডে বিক্রিয়া। ক্যাথোডে বিক্রিয়া, তড়িৎ বিশ্লেষণের প্রত্যেকটা যৌগর অ্যানোডে কী বিক্রিয়া ঘটে, ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে, এটি কিন্তু দেখাতে হয়। এটি না দেখালে কিন্তু পূর্ণ নম্বর পাওয়া যায় না। তো দেখো, এখানে 2টা হাইড্রোজেন যেহেতু উৎপন্ন করেছে, একটা হাইড্রোজেন যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করে, তোমরা জানো যে কখনোই হাইড্রোজেন একা থাকতে পারে না, হাইড্রোজেন দ্বিপরমাণুক। তাহলে এই যে হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন আসছে। এখানে একটা বিষয় বোঝার আছে। দেখো, জারণ এবং বিজারণ প্রক্রিয়ায় যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে যতগুলো ইলেকট্রন ত্যাগ হবে ততগুলো ইলেকট্রন গ্রহণ হতে হবে। এখন অ্যানোডে গিয়ে আমরা দেখলাম যে 4টা ইলেকট্রন ত্যাগ হয়েছে। ওয়েজ 4টা ইলেকট্রন ত্যাগ করেছে। এখন ক্যাথোডে গিয়ে ঠিক ততগুলো ইলেকট্রনই গ্রহণ করতে হবে। তো এখন যদি আমরা 4টা ইলেকট্রন গ্রহণ দেখাই, একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে আমাদের নিশ্চয়ই এখানে 4টা H+ দেখাতে হবে। 4টা H+, হ্যাঁ খেয়াল করো, 4টা H+, 4টা ইলেকট্রন ত্যাগ করে H2 উৎপন্ন করবে। অবশ্যই এখানে 2H2 উৎপন্ন হবে, অর্থাৎ 4টা H এখানে আমরা দেখিয়েছি, 4টা Hকে আমরা 2H2 আকারে দেখিয়েছি। এখানে নিচের বিক্রিয়াটা দেখানোর খুব বেশি দরকার হবে না, শুধু উপরেরটা দেখালেই হবে। তো তোমরা নিচের 2টা বিক্রিয়া আমি দেখিয়েছি, এটা হচ্ছে রেফারেন্স রিঅ্যাকশন, বোঝার সুবিধার্থে। দিলে সমস্যা হবে না, তবে না দেওয়াটাই
ভালো, আশা করি রিয়াকশন দুটি তোমরা বুঝতে পেরেছ। মনে রাখবা জারণ বিজারণ প্রক্রিয়ায় যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় ঠিক ততগুলো ইলেকট্রনই গ্রহণ হতে হয়। এটি আমরা আরও একটি প্রক্রিয়াতে দেখিয়েছিলাম, সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়ে গিয়ে। চলো আমরা তড়িৎ বিশ্লেষণের ব্যবহার শেষ দিকে চলে আসছি। তড়িৎ বিশ্লেষণের কী কী ব্যবহার হয় একটু দেখো। ধাতু নিষ্কাশনে ব্যবহার হয়, এই যে তড়িৎ বিশ্লেষণটা আমরা দেখলাম তার ব্যবহার নিয়ে আমরা আলোচনা করছি। ধাতু নিষ্কাশনে ব্যবহার হয়, অনেক মূল্যবান যৌগের উৎপাদনে ব্যবহার হয়, হ্যাঁ, ধাতু বিশুদ্ধকরণে ব্যবহার হয়, ধাতুর ক্ষয় রোধে ব্যবহার হয়, ধাতুর মরিচা রোধে ব্যবহার হয়। প্রত্যেকটা ব্যবহারই অনেক গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটি ব্যবহার তোমাদের বইতে আলোচনা হয়েছে, তার মধ্যে ধাতু নিষ্কাশন, ধাতু বিশুদ্ধকরণ, ধাতুর ক্ষয়রোধ, এই তিনটা বা মরিচা রোধ এগুলো আলোচনা হয়েছে। আমরা ছোট ছোট করে এই আলোচনাগুলো একটু দেখে নেব। এখন প্রথমে ধাতু কিভাবে নিষ্কাশন হয় সেটি একটু দেখব। ধাতু নিষ্কাশন হিসেবে আমরা অ্যালুমিনিয়াম ধাতু কিভাবে নিষ্কাশন হয় সেটি আমরা একটু আলোচনা করে নেব। একটু স্লাইডটা একটু আগে দেখি আমরা এখানে কি হচ্ছে। অ্যালুমিনিয়াম ধাতুর আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডকে দেখলাম যে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 মুক্ত হচ্ছে। দেখো এই যে, হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা মূলত বক্সাইড নামে পরিচিত, তোমরা জানো এই বক্সাইড থেকে আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতুটাকে মুক্ত করব। তো যখন আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ Al2O3কে জলীয় দ্রবণে নেব, জলীয় দ্রবণে নেওয়ার সাথে সাথে এটা কি হবে, এইভাবে ভেঙে অ্যালুমিনিয়াম 3+ এবং O2- উৎপন্ন করবে। বিষয়টি কি তোমরা বুঝতে পেরেছো? আবার একটু দেখাচ্ছি। হ্যাঁ, অ্যালুমিনিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+ এবং O2- দ্রবণের মধ্যে উৎপন্ন হচ্ছে। এখন আমাদের যেহেতু চিন্তা যে আমরা কাকে তৈরি করব, আমরা শুধু তৈরি করব হচ্ছে অ্যালুমিনিয়ামকে আমাদের এখানে মুক্ত করতে হবে, এটি আমাদের টার্গেট। তাহলে অ্যালুমিনিয়াম যেহেতু প্লাস, সে যাবে কোথায়? ক্যাথোডে, মাইনাস দণ্ডে যাবে। মাইনাস দণ্ডে যাওয়ার পরে কি হবে দেখো, অক্সিজেন যাবে প্লাস দণ্ডে আর এটা যাবে মাইনাস দণ্ডে। এখানে বিদ্যুৎ দেওয়ার সাথে সাথে এই যে অ্যালুমিনিয়ামগুলো দেখো ক্যাথোডে চলে যাচ্ছে, ক্যাথোডে গিয়ে অ্যালুমিনিয়ামে পরিণত হবে। এইভাবে দ্রবণে যত অ্যালুমিনিয়াম থাকবে আস্তে আস্তে অ্যালুমিনিয়ামগুলো মুক্ত হতে থাকবে। দেখো অ্যালুমিনিয়ামগুলো যাচ্ছে আর মুক্ত হচ্ছে। আমরা যেহেতু এটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, এই জন্য আমরা অক্সিজেনটাকেও দেখালাম। দেখো যাচ্ছে যাচ্ছে, এই ইলেকট্রনটা অক্সিজেন ত্যাগ করে এই অ্যালুমিনিয়াম আবার গেল, গিয়ে ইলেকট্রনগুলো ত্যাগ করলো, অক্সিজেন গেল। এখন এইভাবে দ্রবণে যত অ্যালুমিনিয়াম থাকবে সব অ্যালুমিনিয়াম গিয়ে কী করবে, ক্যাথোডের সাথে জমা হবে। এবং ক্যাথোডের সাথে যদি জমা হয়ে যায় তখন ক্যাথোডটা কী হয়ে যাবে, কিছু মোটা হয়ে যাবে। তখন আমরা ক্যাথোডটাকে সেপারেট করে বাইরে বের করে আনবো এবং অ্যালুমিনিয়ামটা মুক্ত করে ফেলব। তো এই হচ্ছে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া। এখানে বাংলা লেখাটা তোমরা ঠিক আগে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে যা আছে ওই লেখাটা এখানে লিখে নেবা। আমি শুধু অ্যানিমেশনের মাধ্যমে দেখালাম যে কিভাবে এটা মুক্ত হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। আবারও বলি, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, তোমরা জানো অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইড, যেটা হচ্ছে Al2O3 নামে পরিচিত। এর একটি জলীয় দ্রবণ নিবা, জলীয় দ্রবণ নিলে তোমরা জানো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনটা আলাদা হয়ে যাবে। বিদ্যুৎ সরবরাহ করার সাথে সাথে অ্যালুমিনিয়ামগুলো আস্তে আস্তে সব ক্যাথোডে যাওয়া শুরু হবে এবং একটা সময় সমস্ত অ্যালুমিনিয়াম ক্যাথোডে যাবে। অ্যালুমিনিয়াম ক্যাথোডে গিয়ে অ্যালুমিনিয়াম জমা হয়ে যাবে, আমরা ক্যাথোড থেকে তখন অ্যালুমিনিয়ামকে সেপারেট করে নেব। এই হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া বা ধাতু নিষ্কাশন প্রক্রিয়া। চলো আমরা এবার এর বিক্রিয়াটা একটু দেখে নিই যে কী ঘটলো। অ্যালুমিনিয়াম 3+ ক্যাথোডে গেল, ক্যাথোডে যাওয়ার পরে সে 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হলো। অ্যানোডের বিক্রিয়াটা এখানে খুব বেশি জরুরি না, তারপর আমরা একটু দেখিয়ে দিই। অক্সিজেন 2টা ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনে পরিণত হলো, 2টা অক্সিজেন পাশাপাশি যুক্ত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করলো। তাহলে ক্যাথোডে সবসময় কী হবে, বিজারণ বিক্রিয়া হবে, অ্যানোডে জারণ বিক্রিয়া হবে। তোমরা জানো গ্রহণ হচ্ছে বিজারণ আর ত্যাগ হচ্ছে জারণ। এই হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। এবার আমরা ধাতু বিশুদ্ধকরণ, এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ায় ধাতু বিশুদ্ধ করা যায়। তো কিভাবে বিশুদ্ধ হয় একটু দেখো। আমরা কপার ধাতু বিশুদ্ধকরণটা শিখবো। আমরা এই লেখাটা একটু পরে দেখে আসি, আগে একটু আমরা অ্যানিমেশনটা দেখি। হ্যাঁ, আমরা একটি তড়িৎ বিশ্লেষ্য কোষ নিলাম। এই তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে দেখো এটা হচ্ছে অবিশুদ্ধ কপার। আমরা অবিশুদ্ধ কপার নিলাম, এটা কিন্তু অ্যানোড হিসেবে নিলাম।
অবিশুদ্ধ কপারকে আমরা অ্যানোড হিসেবে নিলাম, অর্থাৎ এটা হচ্ছে প্লাস দণ্ড, এবং বিশুদ্ধ কপারকে আমরা ক্যাথোড হিসেবে নিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা? আমরা একটি তড়িৎ বিশ্লেষ্য কোষ বানালাম, যে কোষের মধ্যে অবিশুদ্ধ কপার, অর্থাৎ যেই কপারের মধ্যে বিভিন্ন ভেজাল আছে, এই ভেজালযুক্ত কপারকে আমরা অ্যানোড হিসেবে নিলাম, আর একটি বিশুদ্ধ কপার পাতকে নিলাম যেটা ক্যাথোড হিসেবে থাকবে। তোমরা জানো অ্যানোড হচ্ছে প্লাস আর ক্যাথোড হচ্ছে মাইনাস। এখন আমরা কি করব, এর মধ্যে কপার সালফেটের দ্রবণ নেব। এর মধ্যে দেখো কপার সালফেট দ্রবণটা কার হবে, এর মধ্যে কপার সালফেটের দ্রবণ নেব। এবং তোমরা এই অ্যানিমেশনটাকে খুব ভালো করে একটু খেয়াল করো। কপার সালফেট দ্রবণ আমরা যখন নিচ্ছি, এখানে কি ঘটতেছে একটু দেখো, অ্যানোডটার দিকে তাকাও, অবিশুদ্ধ কপার যেটা আছে সেটার দিকে তাকাও। এখান থেকে অবিশুদ্ধ কপার থেকে দুইটা করে দেখো, একটা করে কপার 2+ বের হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বের হচ্ছে, আর কপারটা কিন্তু দণ্ডটা কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে অবিশুদ্ধ কপার থেকে শুধু কি বের হচ্ছে, শুধু কপার 2+ বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যে ভেজালগুলো আছে সেগুলো আর বের হচ্ছে না, বের হয়ে এটা কিন্তু বিশুদ্ধ কপারে চলে যাচ্ছে। তাহলে অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপার 2+ বের হচ্ছে, এবং সেই কপার 2+ কোথায় চলে যাচ্ছে, ক্যাথোডে যাচ্ছে। ক্যাথোডে গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করে কপারের সাথে ওই ক্যাথোডের সাথে জমা হয়ে যাচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটা দেখা যাচ্ছে যে অ্যানোডটা ক্ষয় হচ্ছে আর ক্যাথোডটা মোটা হয়ে যাচ্ছে। অ্যানোডটা ক্ষয় হচ্ছে কেন? কারণ অ্যানোড থেকে কপার 2+ বের হয়ে দ্রবণে আসতেছে, যে কপার 2+ দ্রবণে আসতেছে সেই কপার 2+টা দ্রবণ থেকে আবার ক্যাথোডে চলে যাচ্ছে, ক্যাথোডে গিয়ে দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হচ্ছে। তাহলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্যাথোডটা কিন্তু মোটা হচ্ছে। হ্যাঁ, এই যে আস্তে 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 অ্যানোডটা পুরাটা কি হয়ে যাবে, যত কপার আছে সব বের হইতে থাকবে, ধীরে ধীরে বের হয়ে সব গিয়ে ক্যাথোডে জমা হবে। একটা সময় দেখা যাবে কি ক্যাথোডে আর কোনো কপার নাই, অ্যানোডে আর কোনো কপার নাই, সব গিয়ে ক্যাথোডে জমা হয়ে গেছে। এবার তুমি কি করবা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আস্তের উপর বিশুদ্ধ কপারটাকে বের করে নিয়ে আসবা, তোমার সমস্ত কপার কি হয়ে গেল, বিশুদ্ধ হয়ে গেল। বিষয়টি কি বুঝতে পেরেছ? আমি আবার একটু বলছি যে অবিশুদ্ধ কপার থেকে কপার 2+ বের হবে, সেই কপার 2+টা কি করবে, ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডের সাথে লেগে যাবে। এই কথাটাকে আমরা একটু এখন কি করব, লেখাটা পড়ব। দেখো, কপার বিশোধনের জন্য অবিশুদ্ধ কপার অ্যানোড হিসেবে, একটু আগে আমরা তোমাদেরকে দেখাইলাম, বিশুদ্ধ কপার পাত ক্যাথোড হিসেবে ব্যবহার হবে, এবং কপার সালফেট দ্রবণ তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহার হবে। তাহলে এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে কপার সালফেট দ্রবণ আমরা ব্যবহার করব, সেই দ্রবণের মধ্যে আমরা দুইটা পাত দেব, একটা হচ্ছে অ্যানোড হিসেবে দেব, একটা হচ্ছে ক্যাথোড হিসেবে দেব। অ্যানোড যে পাতটা হবে সেটা হচ্ছে অবিশুদ্ধ কপারের, আর ক্যাথোড যে পাতটা হবে সেটা হবে বিশুদ্ধ কপারের। এরপরে যদি আমরা কি করি, বিদ্যুৎ দেই, বিদ্যুৎ দেওয়ার সাথে সাথে যেটা ঘটবে সেটা হচ্ছে অবিশুদ্ধ কপার থেকে ক্যাথোডটা ছুটে ছুটে দ্রবণে চলে আসবে কপার 2+ আকারে, এবং সেই কপার 2+ কি করবে, চলে যাবে তোমার ক্যাথোডে গিয়ে সেখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে গায়ে লাগতে থাকবে। তাহলে অ্যানোড থেকে ছুটবে, ক্যাথোডে গিয়ে লাগবে, অ্যানোড থেকে ছুটবে, ক্যাথোডে গিয়ে লাগবে। এইভাবে আস্তে 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 সমস্ত কপার অবিশুদ্ধ দণ্ড থেকে ছুটে তোমার ক্যাথোডে গিয়ে জমা হবে। একটা সময় আর কোনো অবিশুদ্ধ দণ্ডে কোনো কপার থাকবে না, সব অপদ্রব্যগুলো থাকবে। এইভাবেই মূলত অবিশুদ্ধ কপারকে বিশুদ্ধ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার আমরা এই স্লাইডটা একটু দেখে নিই যে কি ঘটলো। দেখো, কপারগুলো ছুটতেছে, এবং সেই যেটা ছুটতেছে সেটা আবার ক্যাথোডে চলে যাচ্ছে। অ্যানোড থেকে ছুটতেছে, ক্যাথোডে যাচ্ছে, অ্যানোড থেকে ছুটতেছে, ক্যাথোডে যাচ্ছে। এখন উপর থেকে যে কপার সালফেটটা দিচ্ছি সেটা হচ্ছে দ্রবণের কপার সালফেট। হ্যাঁ, আর মূলত এখানে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে অ্যানোড থেকে বের হচ্ছে, ক্যাথোডে যাচ্ছে, এটা হচ্ছে মূল প্রক্রিয়া। দেখো, একদম টোটাল আমরা সম্পূর্ণ অ্যানোডটাকে এখানে ক্ষয় দেখাই নাই, কারণ সব আমরা পানিতে ডুবাই নাই, যতটুকু জলীয় দ্রবণে ডুবিয়েছি ততটুকুই ক্ষয় হয়েছে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো, এবং এটা সুন্দর করে একটু নোট করে রাখবা, পরীক্ষায় কিন্তু আসে মাঝে মাঝে। তাহলে এবার আমাদের সর্বশেষ যে আলোচনা সেটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিংটা বিষয়টি একটু ভালো করে দেখো। অনেক সময় আমরা কি করি, আমরা লোহা বা আমরা যে স্টিলের জিনিস ব্যবহার করি, এগুলো মাঝে মাঝে দেখি যে মরিচা পড়ে যায়, হ্যাঁ, বা রং চলে যায়।
তো এই ব্যবস্থাটা রোধ করার জন্য কিন্তু বিজ্ঞানীরা ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন নামে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়কে আবিষ্কার করেছে। তো এটা কাকে বলে একটু দেখো। অধিক সক্রিয় ধাতুর ক্ষয়রোধ বা উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য। তোমরা অনেক সময় হাতে ঘড়ি ব্যবহার করো, অনেকেই এই যে ঘড়ি যেটা ব্যবহার করো সেটা কিন্তু দেখবা যে চকচক করে। চকচক করে কেন? কারণ এইটার ভেতরে আছে একটা লোহা, উপরে যেটা আছে সেটা কিন্তু অনেক সময় জিঙ্কের প্রলেপ হয় বা অন্য একটা ধাতুর প্রলেপ হয়, যার কারণে উজ্জ্বলতা বৃদ্ধি হয়। তাহলে অধিক সক্রিয় ধাতু, একটা সক্রিয় ধাতুর ক্ষয়রোধ, ধাতুটা যেন নষ্ট হয়ে না যায় তার ক্ষয়রোধ এবং উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য রাসায়নিক প্রক্রিয়ায় কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে, সক্রিয় ধাতুর উপরে একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দেব রাসায়নিক প্রক্রিয়ায়, এই ঘটনাটাকে বলা হবে ইলেকট্রোপ্লেটিং। বুঝতে পেরেছো কিনা জানি না, তবে চেষ্টা করেছি তোমাদের বোঝানোর। একটি অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। এখানে বিষয়টা বোঝো, কম সক্রিয় ধাতুর প্রলেপ দিচ্ছে কেন? কম সক্রিয় ধাতু এটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না বা অন্য কিছুর সাথে বিক্রিয়া করবে না, তো বিক্রিয়া যদি না করে তাহলে সেটা নষ্ট হওয়ার প্রবণতা কম থাকবে। এই জন্য অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকেই বলা হবে ইলেকট্রোপ্লেটিং। এখন এই ইলেকট্রোপ্লেটিংকে আবার কয়েকটা প্রকার আছে। একটা হচ্ছে গ্যালভানাইজিং। ইলেকট্রোপ্লেটিং তখনই গ্যালভানাইজিং হয়ে যায় যখন একটা অধিক সক্রিয় ধাতুর ক্ষয়রোধ উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য তুমি জিঙ্কের প্রলেপ দেবা। স্পেশালি যখন জিঙ্কের প্রলেপ দেবা তখন সেই ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপনের নাম হয়ে যাবে গ্যালভানাইজিং। বিষয়টা কি বুঝতে পেরেছো? যখন কোনো সক্রিয় ধাতুর উপরে তুমি জিঙ্কের প্রলেপ বসাই দেবা তখন সেটার নাম হবে গ্যালভানাইজিং। আবার যখন তুমি টিনের প্রলেপ দিবা অধিক সক্রিয় ধাতুর উপরে তখন তার নাম হয়ে যাবে টিন প্লেটিং। তাহলে এগুলো টিন প্লেটিংটাও একটা ইলেকট্রোপ্লেটিং, কিন্তু অবজেক্টিভে আসে যে টিন প্লেটিংটা কি? টিন প্লেটিং হচ্ছে টিনের ধাতুর প্রলেপ দেওয়া। গ্যালভানাইজিংটা কি? গ্যালভানাইজিংটা হচ্ছে জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়া। হ্যাঁ, এরপর নিকেল, ক্রোমিয়াম, অন্যান্য যে প্রলেপগুলো আছে সেগুলো হচ্ছে কি, সেগুলো শুধু তড়িৎ প্রলেপন নামেই পরিচিত। এখন আমরা চেষ্টা করব চামচের উপরে একটা প্রলেপ দেওয়া। হ্যাঁ, চামচের উপরে একটা প্রলেপ দেব। হ্যাঁ, কার প্রলেপ দেব? যে আমাদের যে স্টিলের বাসা বাড়িতে যে চামচ ব্যবহার করি সেই চামচের উপরে আমরা একটা প্রলেপ দেব যাতে চামচের ক্ষয় না হয়। কার প্রলেপ দেব? সিলভারের প্রলেপ দেব। চামচটা হচ্ছে স্টিলের, এর উপরে আমরা সিলভারের প্রলেপ দেব, বা চামচটা লোহার হতে পারে তার উপরে আমরা সিলভারের প্রলেপ দেব যাতে চামচটা দেখতে সুন্দর দেখায়। চলো আমরা প্রলেপ দেওয়ার প্রক্রিয়াটা একটু দেখে নিই। এই যে তোমরা টোটাল জিনিসটা একটু দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে, এটা দেখো আমরা প্রথমে একটা চামচ নিলাম, সেই চামচকে আমরা একটা দণ্ড হয় ক্যাথোড হিসেবে অথবা অ্যানোড হিসেবে ব্যবহার করব। তোমরা এখানে যদি একটু বুদ্ধি খাটাও এটা অ্যানোড হবে না ক্যাথোড হবে তোমরা নিজেরা বুঝতে পারবে। বলো তো জমা হয় কোথায় গিয়ে? অ্যানোডে গিয়ে জমা হয় না ক্যাথোডে গিয়ে জমা হয়? যেখানে গিয়ে জমা হবে এটা সেই দণ্ড। হ্যাঁ, আরেকটা দণ্ড আমরা ব্যবহার করেছি। টোটাল চামচকে অ্যানোড বা ক্যাথোড হিসেবে দেখিয়ে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ বানিয়েছি। চলো একটু তোমাদেরকে দেখাই। এই যে পাতটা এখানে আমরা ব্যবহার করেছি এটা হচ্ছে সিলভার পাত এবং একে আমরা অ্যানোড হিসেবে এখানে দেখিয়েছি। আমরা একটু আগের স্লাইডে দেখেছিলাম যে অ্যানোডটা কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্যাথোডটা কিন্তু মোটা হচ্ছিল। তো এখানে ঠিক আমরা অ্যানোডকে ক্ষয় করব, অ্যানোড থেকে ছুটিয়ে গিয়ে আমরা এই চামচের উপরে প্রলেপ দেব। দেখো এখানে চামচটা ক্যাথোড হিসেবে ব্যবহার হবে এবং এটা চামচ, এটা যে একটা চামচ সেটা তোমাদেরকে দেখিয়েছি। এখন এটাকে আমরা একটা তার দিয়ে ব্যাটারির সাথে যুক্ত করে একটা কোষ বানালাম। কি বানালাম? কোষ বানালাম। এখন এর মধ্যে যদি আমরা বিদ্যুৎ দেই, বিদ্যুৎ দিলে কি ঘটবে দেখো, সিলভার নাইট্রেট, এখানে যে দ্রবণটা আছে এই দ্রবণের মধ্যে আমরা সিলভার নাইট্রেট দেব, AgNO3। তো দ্রবণের মধ্যে সিলভার নাইট্রেট দিলে দেখো AgNO3 দ্রবণে আসবে এবং এখানে চমৎকার একটা ঘটনা ঘটতেছে, একটু ভালো করে খেয়াল করে দেখো। এই অ্যানোড দণ্ড থেকে সিলভারগুলা Ag+ হিসেবে দ্রবণে আসতেছে এবং দ্রবণ থেকে সিলভারটা চামচের উপরে চলে যাচ্ছে আর আস্তে আস্তে চামচের উপরে একটা প্রলেপ পড়তেছে। দেখো ভালো করে একটু খেয়াল করো। আর অ্যানোডটা কি হচ্ছে? ক্ষয়প্রাপ্ত হচ্ছে। দেখো অ্যানোড থেকে Ag+ দ্রবণে আসতেছে, যে Ag+টা দ্রবণে আসলো সেই Ag+টা কোথায় যাচ্ছে? চামচের উপরে যাচ্ছে এবং ধীরে ধীরে চামচের উপরে একটা কি হলো? একটা প্রলেপ পড়ে গেল।
বিষয়টা কি বোঝা যাচ্ছে কিনা একটু ভালো করে দেখো। আমি আবারও বলছি, এজি যেটা অ্যানোড এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে? কারণ এখান থেকে এজিটা বের হচ্ছে, বের হয়ে কোথায় যাচ্ছে? যাচ্ছে কিন্তু ক্যাথোড বা চামচে। এখন তোমাদেরকে এখানে প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো এই যে এজি প্লাস আছে, এজি প্লাস থাকার কারণে দ্রবণে যে এজি প্লাস আছে সেই এজি প্লাসটা যাচ্ছে না ক্যাথোডের অ্যানোডেরটাই শুধু যাচ্ছে? দেখো এখানে এই জায়গাতে আমাদের লাসা তেলের নীতিটা একটু অ্যাপ্লাই করতে হবে। দ্রবণেও কিন্তু বাইরে থেকে যে এজি প্লাসটা আমরা দিয়েছি সেই এজি প্লাসটাও আছে। তো এজি প্লাসটা কিন্তু অটোমেটিক দ্রবণ থেকে চামচে গেলে দ্রবণে এজি প্লাস কী হয়ে যাবে? ঘাটতি হয়ে যাবে। ওই ঘাটতিটা পূর্ণ করার জন্য সব সময় অ্যানোড থেকে এজি প্লাস ছুটতে থাকবে, ছুটে ছুটে অ্যানোড থেকে ছুটবে, আর কি হবে? এইটা ক্যাথোডে গিয়ে জমা হতে থাকবে। এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, তবে আমি একটু বিষয়টা তোমাদেরকে এখানে কিন্তু এই যে পাত দুইটার কারণে এই ঘটনাটা ঘটেছে। যদি এখানে আমরা চামচ না ব্যবহার করে অন্য কিছু ব্যবহার করতাম বা অন্য একটা ধাতুর পাত ব্যবহার করতাম, তাহলে কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা অন্যভাবে ঘটতো। অ্যানোডে একটা জিনিস যাইতো, ক্যাথোডে আর একটা জিনিস যাইতো। কিন্তু এখানে যাওয়া ক্যাথোড এবং অ্যানোডের যেই দ্রবণ পাত দুটি ব্যবহার করেছে, এই পাত দুটি ব্যবহারের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। একদিক থেকে ছুটতেছে, একদিক থেকে গিয়ে লাগতেছে। তো বিষয়টা বুঝতে পেরেছো? এখন তুমি যদি এখানে চামচ না ব্যবহার করে একটি ঘড়ি ব্যবহার করতা, আর এই পাতটাকে যদি জিঙ্কের পাত ব্যবহার করতা, হ্যাঁ, আর ঘড়িটার উপরে যদি তুমি প্রলেপ দিতে চাইতা, তাহলে ধীরে ধীরে এটা কী হতো? জিঙ্ক আস্তে আস্তে গিয়ে ঘড়ির উপরে লেগে ঘড়ির উপরে একটি প্রলেপ পড়ে যেত। এরপরে যদি তুমি ক্রোমিয়ামের প্রলেপ দিতে চাও, তাহলে তুমি সেটাকে কী দিবা? ক্রোমিয়ামের পাত নিবা এবং ক্রোমিয়ামের একটি লবণ নিবা, আস্তে আস্তে এটাইভাবে তুমি যার প্রলেপ লাগাইতে চাও তার পাত নিবা অ্যানোড হিসেবে এবং তারই একটা দ্রবণ নিতে হবে। তুমি যদি সিলভারের পাত নিয়েছো এখানে, এই জন্য আমরা সিলভার নাইট্রেটের দ্রবণ ব্যবহার করেছি। আমি যদি জিঙ্কের পাত নিই তাহলে আমাকে জিঙ্ক নাইট্রেট বা অন্য একটা লবণ ব্যবহার করতে হতো। এইভাবে যার পাত দিবে তার দ্রবণ নিলে আস্তে আস্তে এই প্রক্রিয়াটার মধ্যে কী হবে? হ্যাঁ, পাতটা ক্ষয় হতে থাকবে এবং সেটা গিয়ে ক্যাথোড হিসেবে যাকে ব্যবহার করবা তার গায়ে গিয়ে আস্তে আস্তে জমা হতে থাকবে। এই হচ্ছে আমাদের ইলেকট্রোপ্লেটিংয়ের মাধ্যমে একটি পদার্থের উপরে আরেকটি পদার্থের প্রলেপ দেওয়া। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। এখানে একটি বাংলা লেখা আছে, যে বাংলা লেখাটা তোমরা একটু আগে দেখেছো। চামচের উপরে সিলভারের প্রলেপ দেওয়ার জন্য সিলভারের পাত অ্যানোড, একটু আগেই দেখেছো এটা, এবং চামচের পাতটি ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। সিলভার নাইট্রেট দ্রবণ তড়িৎ বিশ্লেষণের জন্য ব্যবহার করা হবে। কোষের মধ্যে দুটি বিদ্যুৎ প্রবাহিত করলে সিলভার পাত থেকে এটা কপার হবে না, এজি প্লাস দ্রবণে চলে আসে এবং দ্রবণ থেকে এজি প্লাস ক্যাথোডে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে এজি ধাতু হিসেবে জমা হবে। এই প্রক্রিয়াটি চলতে থাকবে, ফলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে, ক্যাথোড দণ্ড মোটা হবে। এভাবে চামচের উপর সিলভার পাত থেকে সিলভার এসে চামচের উপরে জমা হয়ে সেখানে একটি প্রলেপ আকারে সেটি সৌন্দর্য বৃদ্ধি করবে। এই লেখাটুকু তোমরা লিখে নিবা, যেভাবে আছে এভাবে লিখলেই হবে। এখন যেটা করতে হবে, এখানে একটা বিক্রিয়া আছে, বিক্রিয়াটা একটু ছোট পরিসরে তোমরা দেখো। শুরুতেই দ্রবণে এজি NO3 এটা বিয়োজিত হয়ে এজি প্লাস এবং NO3 মাইনাস উৎপন্ন করবে। এরপরে এখানে একটা ক্যাথোডে কী হবে? বিজারণ বিক্রিয়া হবে, ক্যাথোডে যাবে, একটি ইলেকট্রন গ্রহণ করে এজি তৈরি হবে। এটা হচ্ছে ক্যাথোডে ঘটছে, অর্থাৎ যেই দণ্ডে গিয়ে জমা হইতেছিল সেটা। আর অ্যানোডে কী হবে? অ্যানোডে এজি একটা ইলেকট্রন ছেড়ে অ্যানোডে কিন্তু এই দ্রবণের মধ্যে এজি প্লাস আকারে নামতে থাকবে। এই যে অ্যানোডে যে জারণ বিক্রিয়াটা করতেছে এটা খুব গুরুত্বপূর্ণ। এজি একটা ইলেকট্রন দণ্ডে রাখা এজি প্লাস আকারে তোমরা দেখেছো অ্যানোড থেকে অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়, ধীরে ধীরে নামতে থাকে। এখন এই যে প্রলেপ দেওয়ার প্রক্রিয়াটা, এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ঘটে থাকে। তোমরা মনে রাখবা, তড়িৎ বিশ্লেষণের সময় পাত অ্যানোড এবং ক্যাথোড হিসেবে যাদেরকে সিলেক্ট করবা এর উপরেই ডিপেন্ড করবে তোমার কার উপরে কে জমা হবে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি মাথায় রেখেই তোমাদেরকে তড়িৎ বিশ্লেষণ করতে হবে। তো আজকের আলোচনার টোটাল সামারাইজেশন ছিল আমার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। চেষ্টা করেছিলাম তোমাদেরকে বোঝানোর, তারপরেও যদি কোথাও না বোঝো তোমরা একটু ভালো করে পড়ে বা দেখে আমাকে একটু জানাবে ইনশাল্লাহ। আগামীকালকে গ্যালভানিক কোষ এবং তড়িৎ বিশ্লেষণ কাকে বলে এটির উপরে আলোচনা করে এই চ্যাপ্টারটি আমরা ক্লোজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।